আসসালামু আলাইকুম। আজ ১৩ই ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত থেকে হাসিনাকে ফিরিয়ে আনার কৌশল জানালো জাতিসংঘ। ফাঁস হল ছাত্রলীগ কর্তৃক নারী নির্যাতনের ভয়াবহ তথ্য। ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে প্রকাশ্যে বা গোপনে যা হচ্ছে এখন। এবার বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের নৃশংসতার জন্য দায়ী অপরাধীরা দেশের বাইরে থাকলে তাদের ফেরানোর বিষয়ে সর্বজনীন এখতিয়ার প্রয়োগ করা যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে বাংলাদেশে অভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এক প্রশ্নের উত্তরে ভলকার তুর্ক বলেন, বাংলাদেশের সাবেক সরকার জনতার প্রতিরোধের মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে পরিকল্পিত ও সমন্বিত কৌশলের মাধ্যমে নৃশংসতা চালিয়েছিল। সেটা তখনকার রাজনৈতিক নেতৃত্ব জানত, আর তাদের নির্দেশেই চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছে। তিনি বলেন, ইউনিভার্সাল জুরিসডিকশন প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে গুরুতর অপরাধ সংঘটনের অভিযোগ আনতে পারে কোনো দেশের আদালত। এক্ষেত্রে অপরাধ সংঘটনের স্থান কোনো প্রতিবন্ধকতা তৈরি করে না। ওই আইনের আওতায় অভিযুক্ত ব্যক্তির বিচার বা প্রত্যর্পণ চাওয়ার সুযোগ থাকে। অভ্যুত্থানের ঘটনায় অভিযুক্ত শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। এক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে জানতে চাইলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেন, যদি অপরাধী দেশের বাইরে থাকে তখন ইউনিভার্সাল জুরিসডিকশন ব্যবহার করা যেতে পারে। তবে যে দেশে অপরাধী অবস্থান করছে তাদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধের বিচার করতে সম্মত হতে হবে। এছাড়া বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতকে এই বিষয়ে তদন্তের জন্য বলতে পারে। তিনি আরও বলেন, অভ্যুত্থানের নৃশংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে বাংলাদেশ ইতোমধ্যেই জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু করেছে। তাদের অভ্যন্তরীণ বিচার প্রক্রিয়া সম্পন্ন করে আইসিসিতে যাওয়ার বিষয়টিকে বিবেচনায় রাখা যেতে পারে। গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পরপরই জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ককে গণ অভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্ত করার জন্য একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর অনুরোধ করে বাংলাদেশ সরকার। আগস্টে জাতিসংঘের প্রাক তদন্ত দল ঢাকায় আসে, আর সেপ্টেম্বরে মূল তদন্ত কাজ শুরু হয়। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত করে। বুধবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই প্রতিবেদন প্রকাশ করল। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নারীদের অপদস্থ করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে নারী আন্দোলনকারীদের উপর যৌন নিপীড়ন চালিয়েছে আওয়ামী লীগ। তৎকালীন ক্ষমতাসীন দলের কর্মীরা নারীদের শারীরিক নির্যাতন, ধর্ষণের হুমকি এবং যৌন হয়রানি করেছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের মাঝামাঝি সময়ে আওয়ামী লীগ সরকার সশস্ত্র কর্মীদের সংগঠিত করতে থাকে। আন্দোলন দমনের প্রাথমিক ধাপে আওয়ামী লীগ নেতাদের উস্কানিতে লাঠি সোঁটা, ধারালো অস্ত্র এবং কিছু ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। নারীদের আন্দোলনে অংশগ্রহণে নিরুৎসাহিত করতে তাদের উপর যৌন নিপীড়ন করা হয় ও অপদস্থ করার চেষ্টা করা হয়। এর মধ্যে কয়েকজন নারীকে বেআইনিভাবে আটক করা হয়। কয়েকজন নারী আন্দোলনকারী নির্যাতন ও অমানবিক আচরণের শিকার হন। এছাড়া শিশুদেরও লক্ষ্যবস্তু করা হয়। আন্দোলন চলাকালে শিশুদের বিচার বহির্ভূত হত্যা, বেআইনিভাবে গ্রেপ্তার, অমানবিক পরিবেশে আটক, নির্যাতন ও ইচ্ছাকৃত অঙ্গহানি ঘটিয়েছে পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী। নারীদের উপর শারীরিক আক্রমণের পাশাপাশি যৌন নিপীড়নও হয়েছে নিয়মিত। নারী আন্দোলনকারীদের বারবার অবমাননাকর শব্দ ব্যবহার করে লাঞ্ছিত করা হয়েছে। নারীদের ধর্ষণ ও যৌন নিপীড়নের হুমকি দিয়েছে হামলাকারী আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশ সদস্যরা। প্রতিবেদনে একটি ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। আগস্টের শুরুতে ঢাকায় একদল পুরুষ বাঁশের লাঠি হাতে এক নারীকে আটকায় এবং জানতে চায় তিনি আন্দোলনকারী কিনা। ওই নারীর ফোন ও ব্যাগ তল্লাশি শেষে তারা বাংলাদেশের পতাকা খুঁজে পায়।
পরে তার উপর শারীরিক নির্যাতন শুরু করে, তার চুল ধরে টান দেয়, জামা ছিঁড়ে ফেলে এবং যৌন হয়রানি করে। পাশাপাশি তার গায়ে নখ দিয়ে আঁচড় কাটে এবং যৌন নিপীড়নমূলক গালাগাল করে যায়। জুলাইয়ে ঢাকায় আরেক নারী আন্দোলনকারীর উপর ছাত্রলীগের হামলার বর্ণনাও উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে। ওই নারী, তার মা এবং পরিবারের সব নারী সদস্যদের ধর্ষণের হুমকি দেয় দুই ছাত্রলীগ কর্মী। এরপর অশ্লীল মন্তব্য করে এবং যৌন হয়রানি করে। এই ঘটনার পর ভুক্তভোগী নারী ফোনে ধর্ষণের আরও হুমকি পান। কুমিল্লায় ছাত্রলীগ কর্মীরা বেশ কয়েকজন নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, যার মধ্যে দুজন শিক্ষার্থী ছিলেন। তারা ওই দুই শিক্ষার্থীকে আটকায়, যৌন হয়রানি করে এবং এরপর পুলিশের কাছে হস্তান্তর করে। জুলাই গণ অভ্যুত্থানের আগে ঘোষিত এক দফায় বলা হয়েছিল নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা। সেই ঘোষণা এবার রূপ পাচ্ছে বাস্তবে। সবকিছু ঠিক থাকলে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে চলতি মাসের শেষ সপ্তাহে আত্মপ্রকাশ ঘটছে বহুল আলোচিত এই নতুন দলের কাঠামো, গঠনতন্ত্র, নাম ও প্রতীক নির্ধারণ নিয়েই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হতে পারে সব সিদ্ধান্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দল ঘোষণার বিষয়ে সবাই একমত হয়েছেন। দল ঘোষণার পর চলতি মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে দলীয় কর্মসূচিও পালন করতে চান তারা। সেক্ষেত্রে 25 ফেব্রুয়ারি দল ঘোষণার বিষয়ে মতামত আসে। 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যা দিবস হওয়ায় তার আগের দিন অর্থাৎ 24 ফেব্রুয়ারি ঘোষণা হতে পারে বলে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে। নাগরিক কমিটির প্রথম সারির একাধিক নেতা জানান, তারা ফেব্রুয়ারির বাইরে যেতে চাচ্ছেন না। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে, বিশেষ করে 23 থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চান। 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যা দিবস হওয়ায় 24 ফেব্রুয়ারি ঘোষণা করা হতে পারে। সেই অনুযায়ী তারা জোর প্রচেষ্টা চালাচ্ছেন। নতুন দলের রাজনৈতিক কাঠামো কি হবে তা নিয়েও আলোচনা চলছে জানিয়ে এই নেতারা বলেন, শুরুতে আহ্বায়ক কমিটি দিয়েই শুরু করতে চান তারা। আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম অনেকটা চূড়ান্ত হলেও সদস্য সচিব নিয়ে চলছে আলোচনা। সেক্ষেত্রে এগিয়ে আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আখতার হোসেন। তাদের দুজন থেকে একজন সদস্য সচিবের দায়িত্ব নেবেন। এছাড়া নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সংগঠক সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল ও মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ থাকছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে। আরেকটি সূত্র জানিয়েছে, চমক হিসেবে কয়েকটি দলের তরুণ নেতাদের দেখা যেতে পারে এই দলে। কেউ কেউ দল ঘোষণার সময় আর কেউ বা নির্বাচনের আগে দলে যোগ দিতে পারেন। ইসলামী ছাত্র শিবির ও বাম ছাত্র নেতাদের কয়েকজনের যোগদানের বিষয়টি এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করলেও অন্য দুই তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের এখনই পদত্যাগ করার সম্ভাবনা নেই। নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, নাহিদ ইসলামকেই আহ্বায়ক হিসেবে আমাদের নীতি নির্ধারণী ফোরাম চিন্তা করছে। তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলে নতুন দলের দায়িত্ব নেবেন। নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এভাবেই পরিকল্পনা করছে। অন্য দুই তরুণ উপদেষ্টাকে নিয়ে এখনও সে ধরনের কোনো ভাবনা নেই। দলটির নাম এবং প্রতীকের বিষয়ে চলছে জনমত জরিপ। এক্ষেত্রে জনগণের চিন্তাকেই প্রাধান্য দিচ্ছেন দলটির উদ্যোক্তারা। এরই মধ্যে শুধু অনলাইনেই প্রায় 1.5 লাখ মানুষ নিজেদের মতামত জানিয়েছেন বলে জানা গেছে। নাগরিক কমিটির মুখ্য সংগঠক সামান্তা শারমিন কালবেলাকে বলেন, দল গঠনের প্রক্রিয়া হিসেবে আমরা জনমত জরিপ করছি। অনলাইনের পাশাপাশি অফলাইনেও বিভিন্ন জেলা থেকে মতামত আসছে। সেই ডাটাগুলো অ্যানালাইসিস করা শুরু হবে। এরপরই আমরা বুঝতে পারবো জনগণ কী ধরনের দল চাচ্ছে, কী ধরনের নাম চাচ্ছে, মার্কা চাচ্ছে। জনগণের মতামতকেই আমরা প্রাধান্য দেব। এছাড়া গঠনতন্ত্র, ঘোষণাপত্র আমরা প্রস্তুত করছি। আমরা ভাবছি যে যাতে দলের মধ্যে নতুন নেতৃত্ব তৈরি হয়, এক ব্যক্তি কিংবা পরিবার কেন্দ্রিক কালচার যেন তৈরি না হয়। এদিকে নতুন দলের কাঠামো, গঠনতন্ত্র, ঘোষণাপত্র চূড়ান্ত করতে কাজ করছেন নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দেশের সব রাজনৈতিক দল এবং বহির্বিশ্বের যেসব দল অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে উঠেছে, সেসব দলকে নিয়ে বিস্তর গবেষণা করছেন তারা। এর মধ্যে ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এবং পাকিস্তানের দল ইমরান খানের তেহরিকে ইনসাফ পিটিআই রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে যাতে আমরা নতুন দল ঘোষণা করতে পারি তা নিয়ে জোর প্রস্তুতি চলছে। এর মধ্যে গঠনতন্ত্র, ঘোষণাপত্র তৈরি সহ অন্যান্য কাজ এগিয়ে যাচ্ছে। শিগগিরই দলের নাম ও প্রতীক চূড়ান্ত হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতারাই থাকবেন এই দলের নেতৃত্বে। চমকও থাকতে পারে, সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমরা বাংলাদেশপন্থী একটা রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ইতোমধ্যে দল গঠনের কাজ চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে এখন সবারই জানার আগ্রহ কে কোন আসন থেকে নির্বাচনে লড়াই করবেন। নাগরিক কমিটির একাধিক সূত্র বলছে, সদস্য সচিব আখতার হোসেন রংপুর 4 ও মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় 1 আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4 আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী 6 আসন থেকে নির্বাচন করতে কাজ শুরু করেছেন। এছাড়া জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হাসান আলী চট্টগ্রামে, মোহাম্মদ আব্দুল আহাদ দিনাজপুরে, আশরাফ উদ্দিন মাহাদি ও মোহাম্মদ আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়ায়, অনিক রায় সুনামগঞ্জে, মনিরা শারমিন নওগাঁয়, এস এম সাইফ মোস্তাফিজ সিরাজগঞ্জে, আতিক মুজাহিদ কুড়িগ্রামে, আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জে, সরোয়ার তুষার নরসিংদীতে, মশিউর রহমান ঝালকাঠিতে, মোহাম্মদ নিজামউদ্দিন নোয়াখালীতে এবং আলী হাসান জোনায়েদ ঢাকায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। কেন্দ্রীয় সংগঠক মেজবা কামাল মুন্না খুলনায়, প্রীতম দাস হবিগঞ্জে, আবু সাইদ লিয়ন নীলফামারীতে এবং জাতীয় নাগরিক কমিটির নারী বিষয়ক সেলের প্রধান সাদিয়া ফারজানা দিনা রংপুরে নির্বাচনের লক্ষ্যে তরুণ ও যুব সমাজকে সংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই সময়ে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ফেসবুক, ইউটিউব এবং ইমেল। এই তিনটির অবশ্যই ট্রায়াঙ্গেল সিকিউরিটি সেট আপ করে রাখতে হবে। আপনার ফেসবুক বা ইমেইলের যদি পাসওয়ার্ড হ্যাকাররা পেয়েও যায়, কিন্তু এই ট্রায়াঙ্গেল সিকিউরিটির কারণে তারা সেই ফেসবুক, ইমেল বা ইউটিউবে ঢুকতে পারবে না। সেই জন্যে আপনাকে একটি রিকভারি মেইল, রিকভারি মোবাইল ফোন নাম্বার সেখানে দিতে হবে। আপনার পাসওয়ার্ড হ্যাকাররা পেয়ে গেলেও সেই মোবাইল খোলার আগে অবশ্যই আপনার রিকভারি মেইলে বা রিকভারি নাম্বারে মেসেজ আসবে। সেই মেসেজের মধ্য দিয়েই আপনি টের পেয়ে যাবেন যে আপনার ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কে হ্যাক করবার চেষ্টা করছে, এবং তখনই উদ্যোগী হয়ে আপনি এই অপচেষ্টা প্রতিহত করতে পারবেন। আসুন আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সুরক্ষিত রাখি, নিজে সচেতন হই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের প্রসঙ্গ। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আরব দেশগুলো গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা একেবারেই মেনে নেবে না। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে তিনি বলেন, ফিলিস্তিনিদের তাদের নিজ ভূখণ্ডেই থাকতে দিতে হবে এবং গাজার পুনর্গঠনের কাজ দ্রুত করতে হবে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, গাজায় মানবিক সংকট কাটিয়ে ওঠার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, তবে কোনোভাবেই ফিলিস্তিনিদের তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করা যাবে না। অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দফতর ট্রাম্পের পরিকল্পনার নাম সরাসরি না নিলেও রুবিও গাজার ভবিষ্যৎ শাসন ও নিরাপত্তা নিয়ে ঘনিষ্ঠ সহযোগিতার উপর জোর দেন। তিনি বলেন, হামাসকে গাজার নিয়ন্ত্রণে রাখতে দেওয়া যাবে না এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আবদেলাত্তি জানান, মিশর নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত, তবে সেটি অবশ্যই ফিলিস্তিনিদের অধিকার ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষার ভিত্তিতে হতে হবে। তিনি মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও বৈঠক করেন এবং একই বার্তা দেন। ফিলিস্তিনিরা গাজাকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসেবে দেখে, তাই তাদের জন্য গাজা ছাড়ার প্রস্তাব একেবারেই অগ্রহণযোগ্য। আরব প্রতিবেশী দেশগুলো এই বিষয়টি পরিষ্কার করেছে যে তারা গাজার সংঘাতের কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজেদের দেশে আশ্রয় দিতে রাজি নয়। ডোনাল্ড ট্রাম্প প্রথমে প্রস্তাব দিয়েছিলেন যে মিশর ও জর্ডান যেন গাজার ফিলিস্তিনিদের গ্রহণ করে। পরে তিনি আরও এগিয়ে গিয়ে গাজার উপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেন, যেখানে ফিলিস্তিনিদের নিজ দেশে ফেরার কোনো অধিকার থাকবে না। এই পরিকল্পনা বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে। মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ এটিকে জাতিগত নির্মূলের চেষ্টা হিসেবে দেখছে। এই বৈঠক এমন এক সময় হলো যখন যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর রাখার প্রচেষ্টা বাধার সম্মুখীন হয়েছে, কারণ হামাস জিম্মি মুক্তির ব্যাপারে বিলম্ব করছে। এদিকে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ট্রাম্পের এই পরিকল্পনাকে একটি অবিচার বলে আখ্যা দিয়েছেন। কায়রোতে অনুষ্ঠিত এক বৈঠকে মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারের শীর্ষ কূটনীতিকরা ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের বিরুদ্ধে একজোট হয়েছেন। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ফিলিস্তিনিদের উচ্ছেদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং জানিয়েছেন যে পুরো আরব বিশ্ব ফিলিস্তিনিদের পাশে রয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প,
changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।